হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026। আজকে তোমাদের 15 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা দেখো প্রশ্নগুলোতে চলে যাবো। একের 1 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে আছে অনির্বাণ ও সমর 4:5 অনুপাতে মূলধন নিয়োগ করে 5:6 সময়ের অনুপাতে তাদের লাভের অনুপাত বের করতে বলেছে। দেখো তাদের মূলধন অনুপাত দেওয়া আছে, এবার কত সময়ের জন্য মূলধন নিয়োগ করে সেটাও দেওয়া আছে সময়গুলো। মানে দেখো এই যে অনির্বাণের এই যে 4x টাকাটা আমরা যদি 4x ধরে নিই, 4x টাকাটা সময়টা আমরা যদি 5 মাস ধরে নিই, তাহলে 5 মাস সময়ের জন্য নিয়োগ করি। তা দেখো এই যে 4 টাকাটা নিয়োগ করছে কত 5 মাস, তাহলে 5 দিয়ে গুণ করে নেব ইজ টু। আর এই যে সমরের যদি আমরা 5 টাকা ধরে নিই, তাহলে 5 টাকাটা কত সময়ের জন্য 6 মাস ধরে নেব। তাহলে এখানে দেখো 5কে আমরা 6 দিয়ে গুণ করবো। এইভাবে আমরা কি মূলধন অনুপাত বা একই সময়ের ক্ষেত্রে লাভের অনুপাত আমরা পেয়ে যাব। এটাই আমাদের লাভের অনুপাত। এটা সরল করে নাও, 5 কেটে দাও, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবো 4:6। এখানে দেখো কাটাকাটি আরও যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করে 2 দিয়ে 4 আর 2 3 6, তো আমরা পেয়ে যাবো 2:3। দেখো 2:3 আমাদের সি নাম্বার অপশানে আছে। 2-এর প্রশ্নটা আমাদের কী বলতে, দেখো আমাদের একটা দীঘা সমীকরণ দেওয়া আছে 2x - 1/x = k। সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে 1 ও -1/2, ফলে k এর মানটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানে যে দীঘা সমীকরণটা আছে, তো সেই সমীকরণটাকে আমরা একটু সরল করে নেব। তাহলে এখানে সমীকরণটাকে যদি আমরা সরল করি, ভগ্নাংশে যোগবিয়োগ করো, লসাগু কত পেয়ে যাবে x। তাহলে এখানে 2s² হয়ে যাবে, x দিয়ে ডাইরেক্ট গুণ হয়ে যাবে এটাকে, আর x মিলে গেছে তো 1 নামিয়ে দাও, এখানে k আছে। এবার বর্জগুণ করে নাও, 2s² - 1 = kx। বাঁদিকে নিয়ে আসবো সবাইকে, 2s² - kx আর -1 = 0। এবার এই সমীকরণের বীজদ্বয় তো বলে দিয়েছে 1 ও -1/2, তাহলে আমরা বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, আমরা বীজদ্বয়ের যোগফল বের করবো। তাহলে বীজদ্বয়ের যোগফল 1 + -1/2। তো বীজদ্বয়ের যোগফলের সূত্রটা কি, -b/a। তাহলে -b আমাদের কত, b হচ্ছে -k, x এর সহগ হচ্ছে b, আর হচ্ছে b/a, a কত আমাদের s² সহগটা হচ্ছে a, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। তাহলে দেখো এখান থেকে সরল করে কিন্তু আমরা k এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা যদি সরল করো, এটা 1 - 1/2 আর এদিকে k/2। তো আমাদের এখানে বিয়োগ করলে এটা 1/2 পেয়ে যাবে, k/2, 2 কেটে দাও, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম k এর মানটা 1। তা k এর মান 1 দেখো আমাদের কত নম্বর অপশানে আছে, আমাদের বি নাম্বার অপশানে আছে। আচ্ছা 3 নাম্বার দেখো, 3 নাম্বার প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে। তোমাদের যেতে হবে যে স্কুল নাম্বার, তোমাদের বলি যে 8 নাম্বার স্কুলে তোমরা যাও। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, যে অঙ্কটা আমাদের আছে, দেখো 3 অঙ্কটা একদম এই যে এখানেও 1-এর 3, 8 নাম্বার স্কুলে 1-এর যে 3 অঙ্কটা আছে, একই অঙ্ক দেওয়া আছে। দেখো তোমরা এখানে আগের ক্লাসটা যে দেওয়া হয়ে গেছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিবা। পরের যে প্রশ্নটা আছে 4 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা বলে দিলাম, 4 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেতে হবে 10 নম্বর স্কুলে। দেখো 10 নম্বর স্কুলে যে অঙ্কটা আছে সেই তোমাদের লক্ষ্য করে নাও, দেখো একই অঙ্ক একদম, এই যে এখানে 1-এর 4 নম্বর যে অঙ্কটা আছে, এই যে 10 নম্বর স্কুল। তো আগের ক্লাসে এই যে ক্লাসটা দেওয়া হয়েছে, সেখানে কি অঙ্কটা দেখে নাও। তা আমরা চলে যাব আজকের 5 নম্বর অঙ্কতে। দেখো পাশের প্রশ্নটা আমাদের কী বলছে, পাশের চিত্রে, দেখো চিত্র কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি বলে দিয়েছে, আর এডি = বিডি আমাদের দেওয়া আছে 3:5 হলে, যে ত্রিভুজ আছে এডিই ত্রিভুজ আর ত্রিভুজ এবিসি, তাই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। এখন দেখো এই দুটো ত্রিভুজ আমরা কি বলবো, সদৃশ্য বলতে পারবো। কেন সদৃশ্য? সদৃশ্য বলতে গেলে দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাও, দুটো কোণ। তাহলে এই কোণটা দেখো, এই কোণটা দুটো ত্রিভুজেরই একই কোণ, ঠিক আছে, সাধারণ কোণ এটা। আর আমরা দেখো এই যে ছোটো ত্রিভুজের এই কোণটা মানে এডিই কোণটা আর বড় ত্রিভুজের এবিসি কোণটা কিন্তু সমান হবে। কেন সমান? কারণ ডিই সমান্তরাল বিসি আর এবিটা ভেদক, তাহলে এই দুটো কোণ অনুরূপ কোণ, ঠিক আছে। তো অনুরূপ কোণের জন্য এই দুটো কোণ সমান। তাহলে আমরা দেখো দুটো শর্ত পেয়ে গেলাম। তাহলে এই দুটো ত্রিভুজকে, এই যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। এবার দেখো সদৃশ্য ত্রিভুজের কী হয় আমাদের এখানে জানতে হবে। দুটি যদি সদৃশ্য ত্রিভুজ হয়ে যায়, দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ এবিসি
সদৃশ্য ত্রিভুজের তাদের যে অনুরূপ বাহুগুলি আছে তাদের অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমান হয়। তো অনুরূপ বাহু আমরা দেখো এই যে ত্রিভুজের এডি বাহুটা নিয়ে নিচ্ছি আমরা, এডি তার স্কোয়ার বাই আর এবি, বড় ত্রিভুজের এবি বাহুটা, এবি তার স্কোয়ার, এটা আমাদের হয়। ঠিক আছে, এবার দেখো এডি এখানে আমাদের তোমাদের যে বলে দেবো যে এই মানগুলো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই যে এডি আমরা 3x নিয়ে নেবো এখান থেকে, আমরা এখানে এডি আমরা বলবো অনুপাত থেকে এডি 3x। আর বিডি দেখো বিডির মানটা আমরা কী করবো, বিডির মানটা এখানে বলবো 5x অনুপাত থেকে। বিডি কত বলবো, বিডি হচ্ছে আমাদের 5x। তাহলে দেখো তো এবি কত হবে, দেখো এবিটা হবে এই যে এডি আর বিডি যোগ করে, এডি হয়ে গেছে 3x আর বিডি আছে 5x, তাহলে যোগ করে কত পাবো আমরা 8x। তাহলে এবি আমরা কিন্তু 8x পেয়ে গেলাম, আর এডি তো আমাদের 3x। চলো মান বসিয়ে দাও, তাহলে এডি জায়গায় বসাবো 3x তার হোল স্কোয়ার, আর বিডি জায়গায় বসাবো আমরা 5x তার হোল স্কোয়ার। আচ্ছা এটা সলভ করো, এখানে আমরা পেয়ে যাব 9s স্কোয়ার বাই 25 তার এস স্কোয়ার কেটে দেবো। দেখো আমরা পেয়ে গেছি অনুপাতটা কত, 9:2, তাই না? এই যে আমাদের দেখো 9:2। আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়েছে, দেখো আমাদের যেটা এবি বের করলাম 8x, আমরা এখানে আমরা বিডির মানটা বসিয়ে দিয়েছি। তো আমরা এখানে দেখো 5-এর জায়গায় একটু 8 করে নিতে হবে। ঠিক আছে, এই যে 3x তার হোল স্কোয়ার আর 8x তার হোল স্কোয়ার, তাহলে এখানে 8-এর স্কোয়ার আমাদের কত হবে 64 হয়ে যাবে এটা। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল দেখো 9/64, তাহলে এদের অনুপাতটা হয়ে যাবে 9:64, তাই না? এখানে 8x বা 5x হয়ে গেছিলো। আচ্ছা তো যাই হোক আমাদের দেখো অ্যান্সারটা পেয়ে গেছি 9:64, সেই দুটি ত্রিভুজের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, বি নম্বর অ্যান্সারটা। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। এখানে আমাদের একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ বের করতে বলেছে। এখন আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের 3πr²। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। দেখো আমি তোমাদের বুঝাই কী করে এই সূত্রটা তৈরি হচ্ছে। অর্ধগোলক আমাদের কি, অর্ধগোলকের ছবিটা যদি আমি দেখাই তোমাদের, এই হচ্ছে আমাদের অর্ধগোলক, অর্ধগোলক এই যে আমাদের বাটি যেটা। তার অর্ধগোলকের যে বক্রতলটা, এই বক্রতলটার ক্ষেত্রফল হচ্ছে 2πr²। কেন, কারণ সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², সম্পূর্ণ গোলকের। তাহলে অর্ধেকটা কত হবে 2πr²। আর এই যে উপরের তলটা আছে সমতলটা, এটা কিন্তু আমাদের বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তাই না, অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে বক্রতলটা 2πr² আর সমতলটা πr², তাহলে দুজন মিলে আমাদের কত হবে, দুজন মিলে হয়ে যাবে আমাদের মোট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 3πr², এই দুজনকে যোগ করে। তার জন্য আমরা বলবো যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা 3πr²। এবার আমাদের দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 147 পাই। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ চেয়েছি। চলো আমরা সলভ করব। আমাদের এখানে দেখো পাই কেটে দেবো, আর এখানে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 4 12, দেখো 3 4 12, 2 চলে আসবে 3 9 27, তাহলে r² পেয়ে গেলাম 49। তাহলে আর কত পাবো 7 পেয়ে যাবো। তাহলে ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 7 সেমি, বি নাম্বার অপশান আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে দেখো চলে যাবো আমরা কত নম্বরে, 7 নম্বরের প্রশ্নে। দেখো 7 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে তোমাদের করালাম। ঠিক আছে, আমাদের তো এটা 15 নম্বর স্কুল। 14 নম্বর স্কুলে দেখো আমি দেখাচ্ছি তোমাদের 14 নম্বর স্কুলে এই যে অঙ্কটা দেখো, একদম 2-এর যে 5-এর অঙ্কটা দেখে নাও। এই যে আমাদের এটা হচ্ছে স্কুল হচ্ছে আমাদের কত 14 নম্বর স্কুল, যেটা আগের ক্লাসে হয়ে গেছে। 2-এর 5-এর অঙ্কটা, 2-এর 5-এর না সরি 2-এর 4-এর অঙ্কটা একদম এই যে আমরা আগের ক্লাসে করালাম অঙ্কটা, তোমরা কি দেখে নেবা। আমরা চলে যাব 2-এর অঙ্কগুলোতে। 2-এর 1-এর অঙ্কটা আমরা করাবো। চলো এখানে আমাদের 2-এর 1-এর অঙ্কটা কী বলছে দেখো, বেদের অঙ্ক আছে এটা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে a² + b² ভেরিয়েস ab। তাহলে আমাদের এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথম যে ভেদটা দেওয়া আছে এখান থেকে ভেদ আমরা তুলে দেব। তাহলে দেখো ভেদ যদি উঠাই তাহলে a² + b², এই যে ভেদকে উঠালে পরে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে ab। আচ্ছা এখানে আমরা দেখো a² + b², আমরা এখানে ab নিচে নামালাম আর এখানে কেটা রেখে দিলাম। তাহলে আমরা করবো a² + b² সমান সমান, এখানে দেখো 2ab, মানে এখানে আমরা k/2, মানে আমরা হরকে 2 দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষে, এটা করতে পারবো।
এবার আমরা কি করব, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে আমরা এই যেটা যোগ করব 2ab, ঠিক আছে। আর একবার যোগ করব, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার আমরা বিয়োগ করব। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। যে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, যেভাবে বাঁদিকে করলাম একইভাবে ডান দিকে করব, কে প্লাস 2 আর কে মাইনাস 2। এই যে দেখো, তাহলে এবার দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এটা হচ্ছে আমাদের নিচেরটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এই যে বড় ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক আমরা নিয়ে নিলাম, এ নিয়ে নিলাম, তাই না। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এখানে এই যে বর্গগুলো উঠাবো, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এটা আমাদের রুট ওভার, আচ্ছা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস রুট ওভার এন। তাহলে আমরা এ প্লাস বি বা এ মাইনাস বি সমান সমান, আচ্ছা এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা এম নিয়ে নিলাম। তাহলে দেখো এবার আমরা একটু যে বর্গমূল করে দিই, এ প্লাস বি ইন্টু এম ইন্টু এ মাইনাস বি। এবার এখানে আমরা ভেদ তৈরি করব, এ প্লাস বি, দেখো এই যে সমান সমান আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। দেখো ভেদ উঠিয়ে যদি সমান সমান ধ্রুবক আসে, তাহলে সমান সমান ধ্রুবক উঠিয়ে ভেদ আসবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে। দেখো আমাদের এটাতে প্রমাণ করতে বলেছিল, এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি। এই যে দেখো এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি আমাদের কিন্তু প্রমাণটা করে দিয়েছি। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের বলেছে যে কোনো ফাঁপা গোলকের, 2 নম্বরটা, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি, ঠিক আছে। আর যেখানে এ বি 5 সেমি, বিসি 7 সেমি ও সিডি 8 সেমি, তাহলে এই ডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমাদের বলেছে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, মানে বৃত্তকে ঘিরে একটা চতুর্ভুজ হবে, তাই না। বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, তার ছবিটা হবে আমাদের এভাবে, এই যে দেখো, এই যে আমাদের ছবি। তাহলে এই যে বৃত্তকে ঘিরে যে চতুর্ভুজ তাকে বলা হয় এই যে বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ। হ্যাঁ, বৃত্তকে ঘিরে আমাদের চতুর্ভুজ তৈরি হয়েছে এ বি সি ডি। আর এখানে টাচ করবে বাহুগুলোতে বৃত্তটা। এবার দেখো এখানে স্পর্শ করেছে পি বিন্দুতে, এখানে স্পর্শ করেছে কি বিন্দুতে, এখানে স্পর্শ করেছে আর বিন্দুতে, আর এখানে দেখো বর্গক্ষেত্রকে স্পর্শ করেছে বৃত্তটা এস বিন্দুতে। তাহলে এবার তো লক্ষ্য করো আমরা এখান থেকে কী পাবো। আমাদের যদি এটা দেখি, এই যে বিন্দুটা এই বিন্দুটা, একবার ভাবো তো, এই যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর এখানে বৃত্তের কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে, এটা ও কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম। তাহলে যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ, সেই বহিস্থ বিন্দু থেকে মানে বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আছে এস স্পর্শক আর এপি স্পর্শক। তাহলে এইভাবে দুটি স্পর্শক কী হয়, এদের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা এখানে এস সমান সমান এপি এটা বলতে পারবো, ঠিক আছে, এস সমান সমান এপি। একইভাবে দেখো তো এই যে বি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করছে, তাহলে এখানে বিপি স্পর্শক আর বিকিউ স্পর্শক সমান হবে। তাহলে আমরা পেয়ে যাবো বিপি সমান সমান বিকিউ। এখান থেকে একইভাবে দেখো সিকিউ আর সিআর স্পর্শক সমান হবে, তাহলে সিকিউ সমান সমান সিআর। একইভাবে এখানে ডিআর ডিএস সমান পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো ডিআর সমান সমান ডিএস, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা কি করছি, দেখো আমাদের এই যে দেখো এ বি, এই যে আছে না এ বি প্লাস সিডি, এটা করছি আমরা, ঠিক আছে। এই যে এ বি প্লাস সিডি করছি আমরা, এই দুটো বাহুর যোগফল। এই যে এ বি বাহুটা আছে, এদিকে আছে আমাদেরকে এই যে সিডি বা ডিসি, এই দুটো বাহুর যোগফল আমরা দেখাবো। তো দেখো তো এই দুটো বাহুর যোগফলটা আমরা কী পাবো। দেখো এ বির জায়গায় আমরা কী বসাতে পারবো, এ বির জায়গায় আমরা বসাবো এপি যোগ পিবি, তাই না। এই যে বা এখানে দেখো এপি, এই যে আমরা এপি যোগ এই যে পিবি বা বিপি, এখানে আমরা বিপি করে দিলাম। এই যে আমরা এপি যোগ বিপি পেয়ে গেলাম এ বিটা, তাই না। এই দুটো মিলেই তো আমাদের কি এ বি। এবার এই যে সিডির জায়গায় আমরা করবো, এই যে সিডি কোথায়, এই যে সিডির জায়গায় আমরা লিখবো সিআর প্লাস ডিআর, তো এখানে লিখবো সিআর প্লাস ডিআর। ওকে, আচ্ছা এখন আমাদের কী করতে হবে, দেখো এই যে এপি আছে, তো এই যে এপির জায়গায় আমরা এস লিখতে পারবো, তাহলে এপির জায়গায় আমরা এস লিখে দিলাম প্লাস, এখানে আমাদের বন্ধনীটা এখানে হবে না। এবার বিপি, এই যে বিপি আছে, বিপির জায়গায় আমরা বিকিউ লিখে দিলাম, তাহলে বিপির জায়গায় আমরা বিকিউ, এটা কিন্তু সমান আছে, দেখো আমরা লিখতে পারবো প্লাস সিআর কোথায় আছে, দেখো এই যে আমাদের আছে সিআর,
তাহলে আমরা সিআরের জায়গায় সি কিউ লিখতে পারবো, সমান সমান আছে সিআর সি কিউ সমান, তাহলে সিআরের জায়গায় আমরা লিখবো সি কিউ প্লাস এবার ডিআর, এই যে ডিআর এর জায়গায় আমরা ডিএস লিখতে পারবো, দেখো ডিআর ডিএস সমান, তাহলে এখানে আমরা লিখে দেবো ডিএস। এখন একটু আমরা সাজিয়ে করি, দেখো এএস এই যে আমাদের আছে না এএস, এই যে এএস প্লাস আর আমাদের আছে যে ডিএস, এএস আর ডিএস আমরা পাশাপাশি রাখবো, এএস আর ডিএস পাশাপাশি এই জন্য রাখছি যে এএস আর ডিএস মিলে এডি হয়ে যাবে, তার জন্য আমরা এএস আর ডিএসকে এক জায়গায় করলাম প্লাস, আর এখানে এই যে বিকিউ প্লাস আর সিকিউকে এক জায়গায় করলাম, এই যে বিকিউ সিকিউ মিলে বিসি হয়ে যাবে। তাহলে এই যে তোমাদের দেখিয়ে দিলাম এদের যোগফলটা এই যে এএস প্লাস ডিএস, এই দেখো এএস প্লাস ডিএস আমাদের এডি হয়ে যাবে, তাহলে এখানে আমরা বলতে পারবো এটা এডি প্লাস আর বিকিউ প্লাস সিকিউ, এই যে দেখো এই বিকিউ প্লাস সিকিউ আমাদের বিসি হয়ে যাবে, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো বিসি। তাহলে আমরা কী পেয়ে গেলাম এবি প্লাস সিডি সমান সমান এডি প্লাস বিসি পেয়ে গেলাম। এবার দেখো এদের মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। দেখো তো আমাদের এখানে এবির মানটা আমরা দেখতে পাচ্ছি কত 5 সেমি, তাহলে এবির জায়গায় আমরা 5 সেমি বসিয়ে দেবো। তো দেখো এবি যে আছে তাহলে এবি জায়গায় আমরা লিখবো, এবির জায়গায় লিখবো আমরা 5 সেমি প্লাস আর সিডির মানটা দেওয়া আছে 8 সেমি, তাহলে সিডির জায়গায় আমরা লিখে দেবো 8 সেমি আর এডির মানটা আমাদের বের করতে বলেছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে বিসির মান দেওয়া আছে, বিসির মান 7 সেমি, তাহলে এডির মান বের করতে বলেছি, এডি থেকে যাবে আর বিসি 7 সেমি দেওয়া আছে, তাহলে এখান থেকে সরল করে আমরা কার মান পেয়ে যাবো, এডির মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এদিকে 8 5 13 এডি প্লাস 7, তাহলে এখান থেকে আমরা দেখো এডিটা পাবো কত 13 থেকে 7 বাদ, এডি আমরা পেয়ে যাবো এই যে 13 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত পাবা, 13 থেকে 7 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 6, 6 7 13, তো এটা আমাদের 6 হয়ে যাবে, তাহলে এডির মান 6 সেমি, এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এডির মান আমরা কত পেয়ে গেলাম, এডির মান পেয়ে গেলাম আমরা 6 সেমি। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের দেখো কী বলেছে, কোনো ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ R1 এবং অন্তর্ব্যাসার্ধ R2, এখানে R1টা বড় R2 হচ্ছে, তাহলে গোলকটি তৈরি করতে কত পরিমাণ ধাতু লাগবে, মানে ফাঁপা গোলকের আয়তনের সূত্র। তাহলে ফাঁপা গোলকের আয়তনের সূত্র দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের 4/3 পাই R1 কিউব মাইনাস R2 কিউব, ঠিক আছে, যেটা বহির্ব্যাসার্ধ থাকবে, বহির্ব্যাসার্ধ আমাদের বড়, এই যে R1টা বড় R2 ছোট, তাহলে এটাই আমাদের কিন্তু ফাঁপা গোলকের আয়তনের সূত্র 4/3 পাই ইন্টু R1 কিউব মাইনাস R2 তার কিউব, ঠিক আছে। R1 হচ্ছে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ আর R2 হচ্ছে আমাদের ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, এটাই আমাদের সূত্র হবে, এতটাই আমাদের লোহা থাকবে বা ধাতু থাকবে। আর চারের প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কোথায় পাবো অঙ্কটা, এই যে 2 নম্বর স্কুল চলে যাবে তোমরা, আমাদের যে অঙ্কটা আছে দেখো 2 নম্বর স্কুলে 1-এর 7 নম্বর প্রশ্নটা দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্কুল 1-এর 7-এর প্রশ্নটা, একই অঙ্ক দেখো, তা তোমরা এখান থেকে যে ক্লাসটা দেওয়া হয়েছে তোমরা দেখে নিবে অঙ্কটা। আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আমি ক্লাস তোমাদের দিব। তো আজকে তোমাদের আমি অবজেক্টিভ টাইপের, ঠিক আছে, 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে।